সমাজে কখনো অসামাজিক কাজ হলে রুখে দাঁড়াতে ইচ্ছে হয়, প্রতিবাদ করতে ইচ্ছে হয়। তবে সব সময় সেটি করে ওঠা সম্ভব হয় না। তবে আমাদের সাথে আজ রয়েছে কিছু হিডেন হিরোজ। নমস্কার, জিবিএনএ নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। হিডেন হিরোজ বলার এই কারণ, এনারাই সমাজের অসামাজিক কাজের প্রতিবাদ করেছেন। এনারাই ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। এনারাই ইতিমধ্যেই 400 ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলেছেন। আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজ রয়েছেন প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য অরিন্দম সান্যাল, তিনি ফাউন্ডার মেম্বার এবং সেক্রেটারি। আমাদের সঙ্গে রয়েছেন খুশবু রায়, তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের। প্রত্যেকে স্বাগত, দুজনকে স্বাগত। হিডেন হিরোজ, আপনাদেরকে হিডেন হিরোজ বলা হচ্ছে। আপনারা সমাজের অসামাজিক কাজের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করেন। প্রথমেই তো আপনাদের কাছে জানতে চাইবো, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার কবে গঠন করেছেন এবং এই নামটি বেছে নেওয়ার কি কারণ রয়েছে? আপনি। নমস্কার, আমার নাম অরিন্দম সান্যাল, যেরকম নিবেদিতা বলল। আর আমি প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার একজন সদস্য, সেক্রেটারি ও ফাউন্ডার। আর থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। কি প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের আজ থেকে প্রায় 1.5 বছর আগে স্টার্ট হয়েছে। আমরা কয়েকদিন আগে 18 জুলাইতে আমরা ফাউন্ডেশন ডেও করলাম এবং আমরা কিন্তু এটার স্টার্টিং থেকে সেবামূলক কাজকর্ম করছিলাম এবং আজ পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করছি। তো প্রথম থেকে খাবার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমরা ফার্স্ট ওয়েভের ঠিক পর থেকে শুরু করেছি। যেহেতু আমাদের সাথে আমরা মানে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারটাকে চালু করেছি এটাই ভেবে কি কালকের দিনে যখন আমাদের কাছে আমাদের যেই ছেলেবেলাটা ছিল তখন কিন্তু আমাদের কাছে এই সুযোগটা ছিল না, বা আমরা জানতাম না আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে বা এটাকে কি করে কমপ্লিট করতে হয়। জানলে পরে আমরা ওটাকে কোনোদিনও করতে পারিনি। কিন্তু আজকের দিনে কিন্তু লকডাউন কিন্তু আমাদেরকে অনেক সেবামূলক কাজ দেখিয়েছে। তো 2020-তে আমরা কোনো নাম ছাড়াই কাজ করছিলাম, অনেক লোককে খাবার দিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি এবং 2020-র পরে কিন্তু এই যুব সম্প্রদায়কে নিয়ে আমরা প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারটা গঠন করেছি। আর আমরা কিন্তু এখন অ্যাক্টিভলি শিলিগুড়ির বুকে, শিলিগুড়ির আশেপাশবর্তী এলাকায় কাজ করছি। এখনো অবধি আপনারা সমাজের উন্নয়নের ক্ষেত্রে কোন কোন জায়গায় অংশগ্রহণ করেছেন, কি কি বিষয়ে অংশগ্রহণ করেছেন? দেখুন, সমাজের উন্নয়নের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় মানুষদেরকে খাবার খাওয়ানো এবং তাদের আমরা একটা প্রজেক্ট করে থাকি, সেটার নাম সে নো টু হাঙ্গার প্রজেক্ট, স্ট্রিট ফল ফুড ফর স্ট্রিট পিপলস। এবং আমরা প্রতিনিয়ত যদি কারো বাড়িতে খাবার বেঁচে যায় বা আমরা আবেদন করি ফেসবুক বা আমাদের হোয়াটসঅ্যাপ বা মিডিয়ার মাধ্যমে কি আপনাদের যদি বাড়ির খাবার বেঁচে যায় তাহলে ওটা ওয়েস্ট করবেন না, সেই খাবার কিন্তু আমরা প্রয়োজনীয় মানুষদেরকে পৌঁছে দিই। কেন কি আমরা রাস্তার লোককে খাওয়াই, কেন কি তারা কিন্তু অনেকেই আছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং অনেক প্রয়োজনীয় মানুষ আছে, তারা কিন্তু হয়তো পয়সার জন্য ভালো মন্দ খেতে পারে। তো এই প্রজেক্টটা আমরা করি, প্রতিনিয়ত করতে থাকি। আমাদের পেজে আপনারা দেখতে পারবেন কি আমরা প্রতিনিয়ত কালও করেছি, পরশুও করেছি, তার আগেও করেছি। তো আমরা করতে থাকি এবং কারো অনুষ্ঠান বা কোনো কিছু হলে তাদেরকে আমরা অনুরোধ করি আমাদের পেজের দ্বারা কি আপনারা আমাদেরকে খাবার প্রদান করুন, তাহলে আমরা যারা ভালো মন্দ খেতে পায় না দুবেলা তাদেরকে অ্যাকচুয়ালি খাওয়াতে পারবো। এটা হলো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি 23rd জানুয়ারিতে, আমরা আগের বছর প্রথমে স্টার্ট করেছিলাম এবং আমরা 30 ইউনিটসের জন্য তেরাই ব্লাড ব্যাংকে এসে দিয়ে আমরা কিন্তু 92 ইউনিটস করেছি, 92 ইউনিট। তারপরেও আমরা লকডাউনের ঠিক আগে মে মাসে করেছি এবং তারপরেও আমরা আগস্ট মাসে করেছি। এখনো পর্যন্ত আমরা তেরাই লাইন্স ব্লাড ব্যাংকে প্রায় 180 ইউনিটস ব্লাড দিয়েছি এবং সেই ব্লাড কার্ড নিয়ে ছুটে যাওয়া দেওয়া ওগুলো আমরা সচরাচর পেজ থেকে পোস্ট করি। আবার আমাদের 23 জানুয়ারিতে একটা প্ল্যান আছে, এবার প্ল্যান আছে 192 করেছিলাম, 150 করবো। এবং আমরা কিন্তু লকডাউনে প্রতিনিয়ত যাদের বাড়ির থেকে বেরোতে পারছিলেন না, প্রয়োজনীয় মানুষ যাদের প্রয়োজন ছিল খাবারের, অনেকের থেকে আমাদের খাবার নিয়ে বা আমরা নিজেরা খাবার জোগাড় করে খাবার পৌঁছেছি। আমরা কিন্তু রাত 2টার সময় অক্সিজেন নিয়ে গেছি, রাত 3টার সময় মেডিকেল থেকে পেশেন্ট পার্টিকে উঠিয়ে এনে ব্লাড ব্যাংক থেকে রিকুইজিশন ব্লাড নিয়ে আবার পৌঁছে দিয়ে এসেছি। তো আমরা প্রায় প্রত্যেকটি কাজ করে থাকি এবং আমাদের মেন কাজ হচ্ছে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের আমাদের যে যুব সমাজ আছে, কেন কি যুব সমাজ হচ্ছে দেশের ভিত। আমাদের ঋষি মনীষীরা বলে গেছেন বইতে, বা আপনারা দেখতে পারবেন কি যুব সমাজ হচ্ছে দেশের ভিত। আমরা প্রতিনিয়ত এই কথাটা বলে থাকি কি যুব সমাজ যদি দেশের নিজের সেবার সাথে সাথে দেশের সেবায়
দশের সেবায় জড়িত থাকে, তাহলে কিন্তু দেশের উন্নতি নিশ্চিত। একদম। তো যুব সমাজ, আপনি বললেন যুব সমাজ দেশের ভিত, অবশ্যই যুব সমাজ দেশের ভিত। কতজন যুব সমাজ অর্থাৎ কতজন সদস্য নিয়ে আপনারা এই আপনাদের সোসাইটি চালাচ্ছেন প্রিয়জন welfare? দেখুন, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারে অ্যাক্টিভ যারা সদস্য আছেন মোটামুটি 20 থেকে 25 জন সদস্যা মেয়েরাও আছেন আমাদের সাথে, আমাদের বোনরা আছেন, আমাদের সমবয়সী ছেলেরা আছেন, এবং আমাদের ভাইরা আছেন। তো আমাদের মোটামুটি 20-25 জন অ্যাক্টিভ মেম্বার আছে, যাদের বয়স 13 বছর থেকে শুরু করে, কিন্তু বেশিরভাগ 13 থেকে 20-এর মধ্যে। 22 জনের কিছু জন আছেন, আর 29-এর আমরা 4-5 জন আছি। বাদ বাকি সবই কিন্তু এই 25 জন আপনাকে যে বললাম, মনে করুন অ্যাপ্রক্সিমেট 15 জন কিন্তু ওই 15 থেকে 13 থেকে ওই 13-র একজন আছে ওই 20-এর মধ্যে। যেরকম আমার সাথে খুশবু আছে, ওর বয়সও কিন্তু 19 বছর। তো আপনারা সমাজের একদম সমাজের সমস্যাগুলি সমাধান করছেন। তো আপনার কি মনে হয় সমাজে এখনো কোন কোন সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা প্রয়োজন, কিংবা সেগুলো প্রশাসনের কাছে এখনো উঠে আসেনি, সেই দিকে আপনাদের কি কি নজর রয়েছে? দেখুন, এই কোশ্চেনটা খুবই একটা এফেক্টিভ আর ভ্যালুয়েবল কোশ্চেন। কেন কি প্রোডাক্টিভ কোশ্চেন এটা, কেন কি সমাজের কাছে মানে প্রশাসনের কাছে আমি যেহেতু একটা অনলি স্বেচ্ছাসেবী, আমি কোনো রকম রাজনৈতিক দলের সাথে জড়িত নেই, কোনো রাজনৈতিক দলকে খারাপ বলি না, কিন্তু আমি খালি স্বেচ্ছায় সেবাতে মানে সোশ্যাল ওয়ার্কে বিশ্বাস করি। তো সমাজে অনেক রকম জিনিস আছে। কেন আমি লাস্ট 26 জানুয়ারিতে একজন কর্নলের বাড়িতে গিয়েছিলাম। তো আমাকে যখন একজন পরিচয় করেন যিনি হিউম্যান এনজিও থেকে আছেন, তখন আমাকে উনি জিজ্ঞেস করলেন যে अच्छा अरिंदम, ये सरकार जो रास्ते में सोया हुआ रहता है लोग, जो স্ট্রিট ডেউলিয়ার্স মানে যারা ভবঘুরে, তাদের জন্য কিছু কেন করে না? বাচ্চাদের জন্য অনাথ আশ্রম কেন করছে না? পাগলদের জন্য কোনো মানে পাগল বলার জন্য ভবঘুরেদের জন্য কোনো রেস্কিউ সেন্টার কেন করছে না? বা অনেক কিছু আছে। সরকার যদি একটা সোশ্যাল ওয়ার্কারের মতো ভাবে, সরকার অনেক করে, সরকারের অনেক প্রকল্প আছে, রোড, নালা, নর্দমা, এখন অনেক কিছু করছে। অনেক প্রকল্প শুরু হয়েছে, সরকারকে ধন্যবাদ এগুলো করার জন্য। কিন্তু আরো যদি আমার মনে হয়, আমার এটা পার্সোনাল মতামত, আমি তর্ক বিতর্কে জড়াবো না, কারণ কি আমার মনে হয় সরকারের যারা আছেন তারা যদি এটাকে সোশ্যাল ওয়ার্কারের একটা দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে। একটা পাগলদের ভবঘুরেদের জন্য রেস্কিউ সেন্টার হলো, তারপরে একটা রিহ্যাবিলিটেশন হলো, হয়তো কিছু মূল্য, যারা অনেক সময় যাদের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে যায়, তারা হয়তো খুব নিম্নমানের কাজ করেন, তারা ট্রিটমেন্ট দিতে পারেন না, আমাদের যুব সমাজ মারা যায় আমাদের চোখের সামনে নেশাগ্রস্ত, বা আমরা স্টেশনে গেলে দেখতে পারি তারা কিন্তু নেশা নিতে থাকে, বা অনেক কিছু এরকম ব্যাপার থাকে। তো অনেক কিছু প্রকল্প আছে যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সরকারের কাছেও যাব, হেল্পও চাবো। যেহেতু আমরা নবজাত ওয়েলফেয়ার আমাদের 1.5 বছর পূর্তি হয়েছে, আমরা 2 বছর করব আস্তে আস্তে। আমরা লংজিভিটি এটাকে সরকারের সাথে মিলে রিকোয়েস্ট করে তাদের সাথে মিলে কিন্তু আরো যাতে ডেভেলপ করা যায় সোসাইটিকে, তার চেষ্টা করব। একদম। আপনাদের জানিয়ে রাখি, 18 থেকে 35 বছর যারা রয়েছেন তাদেরকে কিন্তু যুব সমাজের আওতায় তাদেরকে ধরা হয়। সেহেতু ভারতের জনসংখ্যার প্রায় 1/3 যুব সমাজ। যেই যুব সমাজ ধীরে ধীরে কিন্তু নেশার দিকে যাচ্ছে, তারা নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং সেই নেশা থেকে আক্রান্ত যাতে তারা না হয় সেজন্য আপনাদের তরফ থেকে কিছু করা হচ্ছে? দেখুন, আপনি এটাও একটা ভালো কোশ্চেন করলেন, কারণ কি আপনারা দেখে থাকবেন আমাদের পেজে কি আমরা এগুলো কাজ করে থাকি। অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি 26 জুনে, ডে এগেনস্ট অ্যান্টি ড্রাগ ডে যেটাকে বলে, ইলেকট্রিক ট্রাফিকিং এর দিনেও আমরা অ্যাওয়ারনেস করেছি। ইন্টারন্যাশনাল ইউথ ডেতে 12 আগস্টে আমরা অ্যাওয়ারনেস করেছি। কিছুদিন আগে আপনাদের চ্যানেল থেকেও সম্প্রচার হয়েছিল, আমাদের একটা নাটক করেছি দীপাবলির আলোয় যুব সমাজকে আলোকিত করার প্রচেষ্টা। তো অ্যাকচুয়ালি এটা একটা যুব সমাজকে মেসেজ দেওয়ারও জায়গা। কেন কি আপনি থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি জিপিএন নিউজকে। কেন কি সব থেকে বড় হচ্ছে নেশাটা প্রথমে আসে না, প্রথমে আসে হচ্ছে নেগেটিভিটি। যে কোনো জিনিস, একটা ইউথ যখন তার জীবনটা স্টার্ট করে, তার কাছে অনেক কিছুই ক্লিয়ার থাকে না, সে কি করে জীবনটা চলবে, তার ভিতরে কি আছে, বা চলতে গেলে তাকে কি কি ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলো জিনিস কিন্তু তার কাছে ক্লিয়ার থাকে না। তো অনেক সময় কি হয় না, তার থেকে পড়াশোনা কর, আমাদের বাবা মারা বা জেঠু জেঠিমা দাদু দিদারা বলে থাকে,
তো ওরা না, ওদের কাছে ওটা বোঝ মনে হয়। তো অনেক সময় ওটাকে এস্কেপ করার জন্য ওরা হুম কিন্তু হয়তো মোড়ের মাথায় কাউকে দেখলো, কানের লাগিয়ে আছে, লেদারের জ্যাকেট পরিয়ে আছে, ও ওর মতো হব, একটা হয়তো দাঁড়িয়ে একটা হয়তো সিগারেট নিচ্ছে, ওর মতো হব, কিন্তু পাশে যে একটা ভাই চশমা পরে যাচ্ছে, ফার্স্ট হচ্ছে, ওর মতো হওয়ার মানে মনোভাবটা কিন্তু ওর মধ্যে থাকে না। হুম তো এগুলো অনেক জিনিস আছে। হুম যুব সমাজকে এটাই বলবো কি, নেশায় আসক্তি তো পরে আসে। সবার প্রথমে আসে আমাদের নেগেটিভিটি, আমাদের জীবনের প্রবলেম যেগুলো আমরা বুঝতে পারি না। হুম আমাদের, আমিও একটা ফেজ পার করে এসেছি, আমি নিজে জানি, কেন কি আমি নিজে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, আমি নিজে দেখি অন্য যুবদের মধ্যে নেগেটিভিটি আসে, ডিসস্যাটিসফ্যাকশন আসে, অনেক রকমের ক্যারেক্টার ডিফেক্ট, যেগুলো না বুঝতে পারায়, যেগুলো আমি যদি আজকে না বুঝি যে আমার হাতটা কেটে গেছে, তাহলে না বুঝলে তো আমি ওটাকে ঠিক করতে পারবো না হুম বা ট্রিটমেন্ট করতে যেতে পারবো না। তো একদম ওরকমই আছে, যুব সমাজের কাছে লাইফ লেসন্স গুলো, লাইফ বিল্ডিং এডুকেশন যেগুলো বলে, ওগুলো কিন্তু ক্লিয়ার নেই। আর ওগুলোই কিন্তু ড্রাগস অ্যাডিকশন, ক্রিমিনাল বানায়। পার্টিকুলারলি কিন্তু আমার চোখে দেখা ভালো ফুটবল খেলতো, বা ভালো দাবা খেলতো, বা ভালো টেবিল টেনিস খেলতো ছেলে, বা ভালো পড়াশোনায় ভালো ছিল, ও কিন্তু এখন একটা নেশারিতে পরিণত হয়েছে। কেউ হয়তো জেলে চলে গেছে, কেউ হয়তো রিহ্যাবিলিটেশনের দিন কাটাচ্ছে, নাহলে কেউ হয়তো মারা গেছে। তো যুব সমাজকে এটা, সরকারের কাছেও আমার নিবেদন, যদি লাইফ লেসন্স গুলো, যেগুলো লাইফ বিল্ডিং এডুকেশন, এটাকে যদি একটা আমাদের স্কুলে টিউশন মানে মোটা মানে পাঠের আমাদেরকে পড়ানো হয়, একদম কি পেশেন্স কি, টলারেন্স কি, তোমার মধ্যে কি কি খারাপ জিনিস আছে, খারাপ জিনিসের একটা চার্ট। কারণ কি আমাদেরকে এ ফর অ্যাপেল শেখানো হয়, হুম আমরা এ ফর অ্যাপেল দেখে মানে পড়ে বুঝে আমরা বুঝতে পারি যে এটা অ্যাপেল, হুম এটাকে খায়, এটা ফল। কিন্তু আমরা যদি না জানি ধৈর্য কি, নীতি কি, অসহ্য কি, আজকের দিনে অসন্তুষ্টি কি, রাগ করা কি, রেজিমেন্ট ক্ষোভ কি, এগুলো জিনিস যদি আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে না শেখাই একটা টাইম অবধি, কেন বাবা মারা বলেন এই করবি না ওই করবি না, ওটা নর্মাল, কিন্তু এটাকে যদি একটা পার্ট করা হয়, তাহলে কিন্তু অ্যাডিকশন আস্তে 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 ক্ষীণ হয়ে যাবে। ওটার একদম আলো কিন্তু এত তীব্র থাকবে না আজকের দিনে যতটা আছে। একদম যেমনটা প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে নিবেদন করা হলো, পড়ার যে আমরা যে পড়াশোনা করি সেই পড়াশোনা একটি যদি বিষয়ে ঢোকানো যায় এই লাইফ লেসনগুলো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এটি একটি সত্যি ভালো প্রস্তাব সরকারের কাছে এই নিবেদন কিন্তু তারা তুলে ধরলেন। এবং তাদের থেকে আরেকটি প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে চাইবো, যে তারা যেমন বললেন যে নেগেটিভিটি থেকে এই নেশায় প্রত্যেকে আসক্ত হচ্ছে, তো সেই নেগেটিভিটিটা সেটা তো হয়তো বোঝা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে যারা আহ, বাড়িতে যারা বাবা মারা রয়েছেন, যারা প্রিয়জনরা রয়েছেন, তাদের ছেলেমেয়েরা যখন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু লুকিয়ে সে নেশা কিন্তু নেওয়া শুরু করছে। তো সেহেতু কি বাবা মাদের জন্য কোনো কি টিপস আছে, যে এই টিপসগুলো ফলো করলে তারা বুঝতে পারবেন যে তাদের ছেলে মেয়ে কিংবা তাদের সন্তানরা নেশায় আসক্ত হচ্ছে, এরকম কি কোনো বোঝা যেতে পারে? দেখুন, আমি আবার আপনাকে সেমই বলবো কি, যখন বাবা মারা বুঝতে পারেন, কেন কি যখন একটা ছেলে একটা হ্যাবিচুয়েটেড লাইফ কাটাচ্ছে, লাইফ লং, সে 13 বছর, 14 বছর, 15 বছর একটা বাবা মার কথা শুনে পড়তে যাচ্ছে, সে যখন ওই ট্র্যাকটাকে ফট করে চেঞ্জ করবে না, তখন বাবা মার একটু চোখে লেগে যাবে। আর নেশার সিমটমস তো, যদি অ্যালকোহল অ্যাবিউজ করেন কেউ, তাহলে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায়। বা আর যদি কেউ মানে ড্রাগস অ্যাবিউজ করে, তাহলে ড্রাগস অ্যাবিউজেরও অনেক, তারা কিন্তু জিমায় বা কোনো কিছু, এরকম অনেক কিছু আছে ড্রাগস। যখন ড্রাগস অ্যাবিউজ হয় তখন কিন্তু তারা কথা ভারী হয়ে যায়, গলার স্বর ভারী হয়ে যায়, এবং চোখ লাল হয়ে যায়, এগুলো জিনিস সিমটমস আছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সিমটমস গুলোর আগে, ড্রাগস অ্যাবিউজ বা অ্যালকোহল অ্যাবিউজের আগে, হুম এই যে নেগেটিভিটির যে পরিবর্তন, পজিটিভিটির থেকে নেগেটিভিটির যে পরিবর্তনটা, ওই সময় যদি বাড়ির লোক আটকে দেয়, তাহলে কিন্তু ড্রাগসে আর যাবে না, তাহলে কোনো ছেলেই মাদকাসক্ত হবে না, হুম আসক্তির প্রোগ্রেসটা কমবে। সরকার যদি এটাকে চালু করে, লাইফ বিল্ডিং এডুকেশন, লাইফ লেসন্স, তারা বুঝতে শুরু করবে, তারা অবসেশনে থাকবে না, তারা বুঝবে, না বুঝে কোনো হুটহাট কিছু করে ফেলবে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যাবে না, হুম ট্রাফিকিং কম হবে, সবকিছুর কিন্তু সলিউশন এটা আছে, কিন্তু এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। তাহলে কি এটা মানে বাবা মার থেকে বাচ্চারা দূরে চলে যাচ্ছে, কথা হচ্ছে না, এইটি কি কারণ হতে পারে? দূরে চলে যাচ্ছে। দেখুন, বাবা মা, এটাও একটা ভালো জিনিস কি, এটাও বলবো যুব সমাজকে, রিকোয়েস্ট করবো ভাই বোনদের, দাদা দিদিদের যারা শুনছেন, কি শেয়ারিং কেয়ারিং একটা বড় পার্ট।
বহুত বড় পার্ট। হুম। আজকের দিনে আপনার মন খারাপ হলে আপনি কিন্তু এই ভিতরে একটা মন খারাপের কাঁটা নিয়ে বসে থাকবেন, এন্ড কাঁটা যতক্ষণ না বেরাবে আপনার কিন্তু স্বস্তিতে আপনি খেতে পারবেন না, নিঃশ্বাসও নিতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, প্রথমে এই কাঁটাটাকে আপনাকে বের করতে হবে। মানে আপনাকে কাউকে, আপনার যদি মন খারাপ হয়, আপনার যদি কোনো বিষয় খারাপ লাগে বা ভালো লাগে, তাহলে আপনি কিন্তু একজন এরকম রাখবেন যার সাথে আপনি শেয়ার করতে পারবেন। হুম। শেয়ারিং কেয়ারিং করলে কি হবে, ভিতরের যে আপনার যে জিনিসটা থাকবে ওটা বাইরে বেরাবে। আপনি হুম। যাকে শেয়ার করবেন সে কিন্তু আপনাকে সাজেশন দেবে। আপনি হয়তো দুজনকে শেয়ার করলেন, দুজন সাজেশন দিল, ওই সাজেশন দুটো মিলিয়ে আপনি কিন্তু একটা পার্টিকুলার ডিসিশন নিতে পারবেন। এটা যদি ইউথরা করে, খুব এফেক্টিভ। আজকের দিনে কিন্তু ডিপ্রেশন, আপনাকে ইন্টারাক্ট করছি, সাজেশন কার থেকে নেওয়া উচিত আপনার কি মনে হয়? নিজের সমবয়সী নাকি তার থেকে যারা বড় তাদের থেকে সাজেশন দেখুন, নেওয়া উচিত? আমরা গড মানে কি বুঝি, গড মানে ভগবান বুঝি, কিন্তু গডের একটা পার্ট আছে কি, গুড অর্ডিনারি ডাইরেকশন। যে ভালো ডাইরেকশন দেয় সেই ভগবানের মেসেঞ্জার। আজকের দিনে আমি, মনে করুন আপনি আমার থেকে হয়তো এগুলো জিনিস নিয়ে বেশি কালচার, বা আপনি আমাকে নিয়ে কনসার্ন, বলে ভাই এগুলো করিস না কিন্তু এগুলো দেখে নিস। হুম। তো এরকম মানুষ সবার লাইফেই একটা না একটা থাকে, কেয়ারিং মানুষ, যে আপনাকে যার কাছে উইজডম আছে, যে পার্টিকুলারলি জিনিসগুলোকে একটু অবজার্ভ বেশি করে, লাইফ লেসন আপনাকে বলতে থাকে এরকম কিন্তু করিস না। এরকম মানুষ সবার লাইফে আছে, ওয়েল উইশার্স যাদেরকে বলি, এরকম ওয়েল উইশার্সদের সাথে বলি। কিন্তু যুব সমাজ তারা তো বুঝতে পারছে না না কে তার ওয়েল উইশার। সে তার বন্ধু যে হয়তো ড্রাগস নিচ্ছে কিংবা যে নেশায় আসক্ত তাকেই তার ওয়েল উইশার ভেবে তার পথ প্রদর্শন করছে, এরকমও কি কেস আপনারা দেখেছেন? এরকম তো দেখেছি। আর নিজেও আমি, আম, আমিও নিজেও একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলাম, আসক্ত ব্যক্তি ছিলাম। এবং আজকের দিনে আমি উইথ দ্য হেল্প অফ গড এবং হেল্প অফ রিহ্যাবিলিটেশন, হেল্প অফ আমাদের প্রোগ্রাম নার্কোটিক অ্যানোনিমাসের যেটা প্রোগ্রাম আছে, আমাদের রিকভারিং এডিক্ট যেটা আমরা ফলো করি, আজকের দিনে আমি ভালো আছি। এবং পার্টিকুলারলি এরকম অনেক দেখেছি, কিন্তু একটা হলো পার্টিকুলারলি, কিন্তু ওই জায়গাটাতে আহ একটা ডিফারেন্স বোঝাই যায়, কি এ আমার ভালো বলছে, এ আমার খারাপ বলছে। কিন্তু অনেক সময় কি হয়, হয়তো আমাদের ইগো বা প্রাইডের জন্য অনেকে যেতে চায় না, বা এরকম কিছু হয়। হুম। পার্টিকুলারলি আমি তর্ক বিতর্কে জড়াবো না, আমি যেটা ফেস করেছি ওটা বলছি। কিন্তু আমি কারোর কাছে গেলে কিন্তু ছোট হয়ে যাবো না। একদম। কেন কি আমাদের এখনো মনে হয় অনেক সময়, কেন কি আমি এটা পার্টিকুলারলি, এটা খালি ইউথদের মানে বড়দের জন্য বা ছোটদের জন্য, সবার জন্য। অনেক সময় মনে হয় কি, বললে পরে হয়তো আমাকেও কি ভাববে না ভাববে, আমরা জাজ করে ফেলি আগে। ওই জাজটা আমাদের, আমি বলেই দেখি না, তারপরে দেখি না ও কি বলে। আমি ওকে বললাম যে হুম। আমি একটা কথা বলছি, আর এরকম কাউকে বলবো, হয়তো আমার ভালো বন্ধু, আমার ওয়েল উইশার, তাকে বলবো যে অ্যানোনিমিটি রাখতে, যাতে সে ওটাকে রিভিল না করে, যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়। আপনি যেমন বললেন যে আপনি এই সময়টা পার করেছেন, আপনি কি রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা কিভাবে সেখান থেকে বেরিয়ে এসেছেন? দেখুন, আমি আপনি যেহেতু বললেন, তো আমি ছোট করে বলে দিচ্ছি কি, আমিও একজন ভালো আবৃত্তি বলতাম। আমি স্টেট লেভেলে গল্প বলতে গেছিলাম, আবৃত্তি করেছি আমি, আঁকতাম। হুম। আমি 7-8 বছর এঁকেছি, আমার কাছে সার্টিফিকেটস আছে, অনেক কিছু আছে। পার্টিকুলার টাইমে আমি টেবিল টেনিস খেলতাম, কিন্তু একটা সময় গিয়ে পড়াশোনায় ভালো ছিলাম, ক্লাসে সেকেন্ড থার্ড ফার্স্ট হয়েছি। কিন্তু একটা সময় গিয়ে কি হলো, যে নিজের জীবনটা কে আমি কিন্তু সেই জায়গাটাতে, সেই সময়টাতে কন্ট্রোল করতে পারলাম না। আমারও কিছু সাপ্রেশন ছিল, কি একই টাইপের, একই টানা একটা লাইফ পর 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 শুনতে থাকা। এবং সেই জায়গা থেকে কিন্তু ওইটাকে স্কেপ করে কিন্তু একটু গ্র্যাটিফিকেশন, একটু মজা খোঁজার যে চেষ্টাটা, ওই যে একটা স্টার্ট, একটু দেখি ওখানে গিয়ে কি করছে ওরা, একটু দেখি ওইভাবে স্কুল বাঙ্ক করে গিয়ে বইটা দেখে আসি, যদি একটু মজা হয়। ওই মজাটাই কিন্তু আমার পরবর্তীতে কিন্তু ড্রাগসে গিয়ে ভেন্টিলেশন হয়েছে। আমি কি দেখি, একটু নিয়ে দেখি হুম। কি হয়, এই নিয়ে দেখ না, খুব মজা হয়। ড্রাগস অ্যাবিউজ করলে মজা হয়। ওই ড্রাগস অ্যাবিউজ বা অ্যালকোহল অ্যাবিউজ, ওই মজাটা যেটা আমি আমার জীবনের, যেটা আমি আমার ওই লাইফটাকে সেভ করার জন্য মজা করছিলাম, ওই মজাটাই কিন্তু বড় হয়ে কালকে দিনে ড্রাগসে খোঁজা শুরু করলাম। তো এটাই হয় পার্টিকুলারলি। এটা আপনি কোশ্চেনটা করলেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এটা দ্বারা অনেকে রিলেট করতে পারবে, অনেকে শুনতে পারবে। আমার কোনো অসুবিধা নেই, আজকের দিনে আমি কাজ করছি। আজকের দিনে আমি 8 বছর, মোটামুটি 8 বছর আমার কমপ্লিট হবে, রিকভারি করছি। বললাম যে প্রোগ্রামের দ্বারা, আমাদের ফেলোশিপিং এর দ্বারা, আমাদের রিহ্যাবিলিটেশনের দ্বারা আমি ভালো আছি, এগুলো মেনটেন করি। তো আজকের দিনে কিন্তু এগুলো
পার্টিকুলারলি যুব সমাজের কাছে যাওয়া উচিত, কি ছোট 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 জিনিস কিন্তু আমাদেরকে নিয়ে যায়। তো স্কুল লাইফের পর থেকে কিন্তু আমি একটা আস্তে আস্তে, প্রথমে তো ড্রাগ করিনি, ড্রাগ খাইনি, ড্রাগ অ্যাবিউজ করিনি বা অ্যালকোহল খাইনি। আস্তে 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 হয়তো সিগারেট খাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, ক্লাস বাঙ্ক করা, এই নেগেটিভিটি গুলো, অন্য কানের পড়া, এই পড়া, মালা পড়া, আস্তে 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 এই জিনিসগুলো কিন্তু আমাকে একটা প্রসেসে নিতে 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 এমন জায়গায় নিয়ে গেছে, আমি কিন্তু একটা ড্রাগ অ্যাবিউজার বা একটা অ্যাডিক্ট হয়ে পরিণত হয়েছিলাম। কিন্তু অনেক রকমের অসুবিধায় আমি জড়িত হয়েছিলাম। আমাকে সমাজে, আজকের দিনে আমি সমাজ সেবী বলি নিজেকে, কিন্তু যেই সমাজে আমাকে মানুষটা ভালোবাসেন, কালকের দিনে কিন্তু আমাকে কেউ, হয়তো আমার চেনাশোনা বা কেউ, আমাকে যারা চিনতো, তারা কিন্তু এই রাস্তাতে যদি আমাকে দেখতো, তারা কিন্তু এই রাস্তাতে দেখতো, কারণ কি আমি করেছিলাম, ওনাদের কোনো দোষ ছিল না, আমিও এই পরিস্থিতিটা ক্রিয়েট করেছিলাম। তো আজকের দিনে কিন্তু আমি আহ বুঝতে পারলাম, আস্তে আস্তে যখন বুঝতে পারলাম, যখন আমি থেকে গেলাম যে জায়গাটা, আমি যদি বাবা মার কষ্ট দেখতে পারলাম, ওনারাও অনেক কষ্ট করেছে আমার জন্য, বাবা মা, আমার ফ্যামিলির অনেক লোকজন, আমার বাড়ির পাড়া প্রতিবেশী আমাকে অনেক হেল্প করেছে অনেকজন। তো আস্তে 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 করতে করতে কিন্তু তারপরে আমি রিকভারি করলাম ওই জায়গা থেকে। তারপরে আমি কাজকর্ম করে শুরু করলাম। আজকের দিনে আমি একটি ব্যাংকে কর্মরত, আমি কাজ করছি, নর্মাল লাইফ লিড করছি, সমাজ সেবা করি, মানুষের ভালো চাই, এবং যেটা আমার সাথে হয়েছে সেটা কারোর সাথে যাতে না হয়, ওই লড়াই কিন্তু আমি আছি। ওর জন্যই কিন্তু এত কিছু করা। একদম এবং এর সাথে সাথে আমাদের ভাই বোনরা এবং আরো এরকম আমার মতো ছেলে মেয়েরা কিন্তু আমরা একসাথে হয়ে এই চেষ্টাই করছি। একদম। তো আপনারা যেমন যুব সমাজের উপর কাজ করছেন, যারা নেশা আসক্ত, তাদের সেই নেশা থেকে বের করে আনার চেষ্টা করছেন, কিন্তু কখনো কি সেই বিষয়ে নজর দিয়েছেন যে নেশা যে আসছে কোথা থেকে আসছে, সেই চেনটাকে কি বন্ধ করা, কখনো কি আপনারা সেই বিষয়ে নজর দিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা ওটাই চেষ্টা করছি, নেশা বন্ধ করার চেষ্টা জন্য আমরা যখন অ্যান্টি ড্রাগসে আমরা যখন রাস্তায় নামলাম, আমরা পাবলিক পিআই দিতে নেমেছিলাম, পাবলিক ইনফরমেশন। আমরা কিন্তু কোনো রকম ভাবে, আমরা কিন্তু আপনাকে অ্যাওয়ারনেস দিতে পারবো, আমরা কিন্তু বলতে পারবো যে কোথায় ছাড়ানো হয়, কিন্তু পার্টিকুলারলি আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নিয়ে গিয়ে আপনাকে নেশা ছাড়াবো। এবং আমরা কিন্তু পাবলিক ইনফরমেশন দিই, আমরা কিন্তু মানুষকে এটা বলি যে এই অ্যাডিকশন, আসক্তি একটা রোগ। WHO সবাই, এখন সবাই গুগল চালায়, সবাই ইউটিউব চালায়, সবাই যদি সার্চ করে তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। WHO আজ থেকে অনেক বছর আগে কিন্তু ডিক্লেয়ার করেছিল অ্যাডিকশন ইজ এ ডিজিজ, এন্ড এটা কিন্তু ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ভাবে তিন দিক থেকে কিন্তু একটা মানুষকে হার্ম করে। নাহলে ভাবুন না, কেউ কারো বউ ছেড়ে চলে যাচ্ছে, তাও সে নেশা ছাড়ছে না, ড্রাগ ইউজ করছে। দেখেছেন তো এরকম ইনস্টেন্স, আপনিও দেখেছেন। তো এটাই করি কি আমরা, আমাদের যে এই যে 13, 12, 14, 15, 16, 19 আমরা এদেরকে কাজে লাগিয়েছি, এবং পরবর্তীতে আমাদের প্রজেক্ট, যেটা ইউথ প্রজেক্ট, ওটা চালু হচ্ছে এই কিছুদিনের মধ্যে। আমরা কিছু টিউশন ক্লাসেস করবো, ওখানে আমরা কিছু লাইফ লেসন্স, ফান টাইম, থেরাপিউটিক একটা ওদেরকে দিয়ে, ওদের কাজ, ওদেরকে বোঝানো, ওদেরকে এগুলো করানো। আস্তে 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 কিন্তু কোভিড এর জন্য আমরা করতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আমরা এটা একদম এফেক্টিভলি, অ্যাক্টিভলি এটাকে করবো। এই নেশাগুলো কোন দোকানে পাওয়া যায়, এবং ছোট ছোট অনেক দোকানে কিন্তু শহর জুড়ে কিন্তু পাওয়া যায়, সেই দোকানে গিয়ে কখনো আপনাদের সদস্যরা গিয়ে সেই দোকানে কথা বলেছেন যে এই কাজগুলো করা উচিত না, এরকম কি কোনো আপনারা প্রচার করেছেন? দেখুন, এখন যার কাছে এটা একটা, মানে এরকম কোশ্চেন কি, যার কাছে ড্রাগস লাইসেন্স আছে তিনি, ড্রাগস তো অ্যাবিউজ করাটা খারাপ, ড্রাগস তো মেডিসিন। আজকের দিনে ড্রাগস যারা অ্যাবিউজ করছে তারা এখন সেটাকে কিনে, এখন দোকানদাররা তো বুঝতে পারছে নাকি পার্টিকুলার এরকম কোনো দোকানদার আছে যারা পয়সা কামানোর জন্য করছে, ওটা তো আমাদের নজরে এখন নেই, ওটাতে আমরা যাইনি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমরা কনসেন্ট্রেট করব। যেরকম আমাদের আমরা রিকোয়েস্ট করেছি আমাদের প্রশাসনকে, আবার এফেক্টিভলি করব, সেরকম মানে গিয়ে করবো অফিসিয়াল, কি আমাদের কিছু কিছু জায়গা আছে যেগুলোতে লাইট নেই, নেশার বাসা হয়েছে, ওগুলো ওখানে গিয়ে লাইট লাগানো পার্টিকুলারলি। এবং আমাদের কিন্তু এই লড়াই চলছে, আমরা অ্যাওয়ারনেস করবো, আমরা পার্টিকুলারলি আস্তে আস্তে একটা জায়গা, দুটা জায়গা, তিনটা জায়গা, পাঁচটা জায়গা করতে করতে পুরো শিলিগুড়িতে কিন্তু আমাদের এইটাকে স্প্রেড করব এবং ইউথদেরকে ভালো রাখবো। কিন্তু যে নেশা বেচছে এটা তো আছেই, ট্রাফিকিং আছে, ড্রাগস প্যাডলার হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চারা। আজকের দিনে দেখতে পাচ্ছি, যাকে ভালো ছোট্ট দেখেছিলাম, গাল ফোলা ছিল, তার গাল ঢুকে গেছে, এবং পার্টিকুলারলি সে ড্রাগ প্যাডলিং করছে, হ্যাঁ, সে
ড্রাগ অ্যাবিউজ করতে করতে সেই ড্রাগটাকে প্যাডলিং করা শুরু করে দিয়েছে। তো এটাই এফেক্টিভলি আমাদের কমিশনার যিনি আছেন গৌরব শর্মা, আমরা কিন্তু দেখছি উনি কিন্তু এফেক্টিভলি কাজও করছেন এই ড্রাগসটা নিয়ে। আমরাও কাজ করছি, আমরা গিয়েছিলাম ওনার কাছে, উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন কি কোনো যদি হেল্প লাগে উনি কিন্তু আমাদেরকে করবেন। এবং আশা করি আমরা প্রথমবার যখন গিয়েছি উনি আমাদেরকে ফিরিয়ে দেননি, কথা বলেছেন, শুনেছেন আমাদের সংস্থা যেহেতু প্রথম উনি শুনেছিলেন, তো উনি দেখেছেন আস্তে আস্তে হয়তো আমরা ওনার কোনো কাজে লাগতে পারলে করবো। কিন্তু ওরকম ভাবে এখন আমরা শুরু করিনি, কেন কি আমরা চাচ্ছি যে ড্রাগসটাকে আমরা একদম প্রথম থেকে এটাকে বন্ধ করতে চাচ্ছি। এই ছেলে মেয়েগুলোকে আজকের দিনে মোবাইল বেড়ে গেছে, ড্রাগস অ্যাবিউজ বেড়ে গেছে, তারপর নেগেটিভিটি বেড়ে গেছে, আগের দিনে আন্তরিকতা গুলো হারিয়ে গেছে দাদু দিদিমা ঠাকুমা দাদুর টাইম। তো আমরা এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছি। একদম। আমরা এবার অন্য প্রশ্নের দিকে এগোবো। প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারকে ব্ল্যাক আর্মিও বলা হয়, কেন বলা হয় একবার শুনে নেব। ব্ল্যাক আর্মি বলা হয় কারণ আমরা অ্যাকচুয়ালি যখন স্টার্ট করি তখন আমাদের কোনো ড্রেস কোড ছিল না। আর আমরা অ্যাকচুয়ালি আমি অনুপ্রাণিত নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারা। এবং প্রথম যখন আমি যখন লকডাউনে যখন নামি না, যখন ফার্স্ট 2020-তে, তখন আমার বুকে জল হয়েছিল। তো তখন তখন আমি একটাই কথা চিন্তা করলাম, আমার কাছে একটা ফোন এসেছিল, আমি এটা আগের যেখানে ইন্টারভিউতে বলেছিলাম কি হেল্পিং হ্যান্ডস থেকে আমার কাছে একটা ফোন এসেছিল কি আকাশ বলে আমাদের একজন ভাইয়ের হেল্পিং হ্যান্ডস এর ওরাও একটা এনজিও চালায়। বললো দাদা 60টা ফ্যামিলি না খেয়ে আছে। তখন ওই যে প্রত্যাবর্তন ওটা স্টার্ট আমাদের, তখন চাল ডাল জোগাড় করলাম। তখন না ওই যে ওদেরকে খাবার দিয়ে আসার পরে বিকালবেলা যখন ঘরে বসলাম তখন ভাবলাম যে আজকের দিনে কালকের দিনে যখন 1947-এর আগে ব্রিটিশ শাসন ছিল তখনও কিন্তু এই যে স্বদেশী আন্দোলন, এই বিপ্লব একটা এটা করাও কিন্তু মরে যাওয়ারই একটা মাফিক ছিল। তো আজকের দিনেও সেমই আছে। আজকের দিনে হয়তো ব্রিটিশ নেই, করোনা আছে, করোনা একটা ভাইরাস আসছে, ওটার সাথে আমরা লড়ছি। কিন্তু আজকের দিনে আমি যদি এমনিও মরে যাই, আমি যদি কিছু করে মরি তার থেকে, কিছু না করে মরি তার থেকে তো ভালো হবে কিছু করে মরি। তো আমি যখন শুরু করলাম, আমার সাথে বন্ধু বান্ধবরা আমার সাথ দিয়েছিল, উদয় চৌধুরী, পিন্টু পাল, ওরা আমার সাথে ছিল সবসময়, এখনো আছে। উদয় চৌধুরী প্রেসিডেন্ট, পিন্টু পাল আমাদের ফাউন্ডার মেম্বার, এবং আরো ভাই বোনরা শিব রয়, খুশবু, পল্লবী, বর্ষা, দেবপ্রিয়, সবাই, এরা অয়ন, এরা সবাই কিন্তু আমাকে বিশ্বাস করে, এরাও কিন্তু নেতাজিকে অনুসরণ করে। এরাও কিন্তু আমরা নিজেদেরকে মানে সামাজিক সৈনিক মনে করি। আমরা মনে করি যে আমাদের কর্তব্য রাত 12টার সময় ডিউটি দেওয়া। যারা বর্ডারে লড়ছেন, যারা বর্ডারে দাঁড়িয়ে আছেন, তারা যেরকম পার্টিকুলারলি আমাদেরকে সেভ করছেন বর্ডারে দাঁড়িয়ে, আমরা কিন্তু ঠিক সমাজে দাঁড়িয়ে সমাজকে মানে রক্ষা করতে হবে। একদম। তো এখনো অবধি আপনারা যেগুলো প্রচার করেছেন সেই প্রচারে কতটা সাড়া পেয়েছেন? দেখুন, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারে সবার ভালোবাসা পেয়েছি, ভাই বোনদের ভালোবাসা পেয়েছি। আমরা সবাই একসাথে মিলে কাজ করি, যেখানেই ভালো কাজ পাই না কেন, সেটা কোনো ওয়েলফেয়ার হোক, এনজিও হোক বা কোনো কেউ হোক, আমাদেরকে যারা ডাকেন আমরা কিন্তু যাই। আমাদেরকে অনেক রকমের স্বীকৃতি দিয়েছে অনেকে করোনা ওয়ারিয়ার্স দিয়েছেন, অনেকে অনেক রকমের স্বীকৃতি, অনেক রকমের প্রাইজেস আমরা পেয়েছি, এবং এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই যোগ্য মনে করার জন্য। আপনারা ডেকেছেন, আমরা এসেছি, আমরা এত টিভির সামনে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা আসতে পারছি, এটা আমাদের অনেক ভাগ্য। আমাদের ভাই বোনরা, আমি আসতে পারছি, আমাদের প্রিয়জনটা আসতে পারছি, এটা আমাদের ভাগ্য। কি আস্তে আস্তে কিন্তু আমরা অনেক সাড়া পেয়েছি, আমরা মানুষের প্রয়োজনে কিন্তু প্রিয়জন হয়ে উঠছি। আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকবো প্রয়োজনে, মানুষের প্রয়োজনে। একদম। তো দর্শকরা যারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, আমরা এনাদের থেকে শুনে নেব কিভাবে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং এনাদের সাথে যদি যুক্ত হতে চান সেজন্য আপনাদের কি কি করতে হবে একবার যদি আপনি বলেন। আমাদের ফেসবুকে পেজ আছে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার। প্রিয়জনটা ঠিক ইংলিশে লিখলে চলে আসবে, সোশ্যাল ওয়েলফেয়ার, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন, এবং আমাদের লোগো ব্ল্যাক কালারের প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার লেখা আছে। এবং আপনার আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের প্রত্যেকটি পেজে নাম্বার দেওয়া আছে, আমাদের প্রিয়জনের মেসেঞ্জার আছে, আমাদের মেল আইডি আছে পেজে, এবং আমাদের অফিস কিন্তু শিলিগুড়ি মহাকালপল্লী সূর্য সেন পার্কের
মেন গেটের সামনে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসও আছে। তো ওই অফিসে এসেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, কোনো রকমের প্রয়োজন বা কোনো রকমের যারা মেম্বার হতে চান সবাইকে ওয়েলকাম। যারা আসতে চান আমাদের একটা হেল্পলাইন গ্রুপ আছে যেখানে আমরা মোটামুটি 130 জন আছে, যেটা আমাদের ওখান থেকে যারা আসতে পারেন না বা যারা আসতে, আমরা ওখানে মোটামুটি আমাদের প্রিয়জন থাকলে 30-35 জনের না, আমাদের 130 জনের প্রিয়জন, যারা কিন্তু ওই 1.5 বছর আগের থেকে ছিল। অনেকে চলে গেছেন, অনেকে আবার নতুন এসছেন, কিন্তু এখন ওই প্রিয়জন হেল্পলাইনটা যেটা, ওটাই কিন্তু আমাদেরকে সাহায্য করেছে এত বড় হতে। নমস্কার, আমার নাম খুশবু রায়। আমি প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের একজন সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও একজন অ্যাক্টিভ মেম্বার। আমার বয়স 19। তো আমি আগে আমার ইচ্ছে ছিল যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে কাজ করার। তো সেটা হয়ে উঠতে পারতো না। দেখতাম আমার পাশের পাড়ার দাদারাই, গুড্ডু দাদা, সব উদয়দা, মিঠুনদা কাজ করতো। তো আমিও ভাবতাম একদিন যে আমিও যাবো, আমিও কাজ করবো সবার সাথে। তো আমার বন্ধু বান্ধবকে বললাম যে চল আমরাও মানুষের পাশে দাঁড়াই সবাই মিলে। তো ওরাই আমাকে একদিন ওরাই বললো যে যে চল আমরা একদিন রাস্তায় কুকুরদের খাওয়াবো। তো প্রায় আমরা 250 কুকুরদের খাওয়াই রাস্তায়। তো সেটা আমরা করি। পরবর্তী প্রোগ্রাম আমরা ভাবছিলাম, তো একদিন আমরা আমার বাড়ির সামনে আড্ডা মারছিলাম অমিত আর দেবপ্রিয় আমরা মিলে। তো অমিত আমাদের বললো যে গুড্ডুদার একটা এনজিও খুলছে। তো আমি বললাম কি এনজিও, তখন বুঝতাম না আমি এনজিও মানে কি, ওয়েলফেয়ার একটা সোসাইটি। তো বললাম, ও অ্যাডমিন ছিল অমিতকে বললাম, আমি আর দেবপ্রিয় বললাম যে তাহলে আমাদেরও অ্যাড কর, আমরাও কাজ করতে চাই, এরকম সমাজের পাশে দাঁড়াতে চাই। তো অ্যাড করলো, অ্যাড হলাম। তো যত প্রোগ্রাম হতো প্রিয়জন গ্রুপে, তো সব ইনফরমেশন সব গ্রুপে আসতো। প্রথম প্রোগ্রাম ছিল প্রিয়জনের খিচুড়ি আর মাস্ক, স্যানিটাইজার তো ডিস্ট্রিবিউট ছিল। তো গেলাম ওখানে, ভালো লাগলো, খুব ভালো লাগলো করে। তো পরবর্তী প্রোগ্রাম আমাদের হতো, মানে কিছুটা হতো। তো মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো। তো আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমি অন্য এনজিওতে যুক্ত হতে পারবো? তো দাদা একদিন দাদা বলেছিল কেন? কারণ দাদা এখন কাজ টাজ হয় না আমার, মানে যে অন্য এনজিওটা ভালো লাগছিল যেখানে কাজ টাজ হয় ওখানে যাবো আমি। দাদা একদিন বলেছিলাম আমি একটাই কথা, যে আমরাও একদিন 2 বছর পরে দেখবি আমরাও ওই লেভেলেই যাব। তো সেটা এখন মানে আস্তে আস্তে হচ্ছে, আরো হবে। তো এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমি সমাজের প্রতি কাজ করতে পেরে কেমন লাগছে? সমাজের প্রতি কাজ করে নিজেকে উৎসাহিত মনে হয় যে 24/7 আওয়ার্স আই এম রেডি ফর, যখনই ফুড কল আসুক বা অক্সিজেন লাগবে, কারো ওষুধ লাগবে, ব্লাড আমি হয়তো ব্লাড দিতে পারি না, ব্লাড ডোনেশন, ব্লাডের কার্ড নিয়ে ছোটা এখানে ওখানে যাওয়া। তো রাত 10টা হোক, 12টা হোক, 1টা হোক, আমি সবসময় যাই। বাড়ির লোক আমাকে বাধা দেয় না। আমি বাড়ির লোককে বলি, মাকে বলি, দিদিকে বলি যে আমাকে এখন এখানে যেতে হবে। বাড়ির লোক আমাকে উৎসাহিত করে যাওয়ার জন্য, আমি চলে যাই সেখানে। তো আমরা করি, আমার সাথে আরো কয়েকজন মেয়ে আছে, যেমন পল্লবী, বর্ষা, তনু, তানিয়া, এরাও আসে আমার সাথে। এরাও 24/7 আওয়ার্স। বিবেকানন্দের ভাষায় জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমরা আপনাদের বলবো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিন্তু থামবেন না। আজ প্রিয়জন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। আগামীতে আমরা এরকমই বিভিন্ন হিডেন হিরোজ আপনাদের সামনে তুলে ধরবো, যারা সমাজের প্রতি তারা কিন্তু রুখে দাঁড়াচ্ছেন, সমাজের বিভিন্ন যে কাজ তারা কিন্তু করে চলছেন এবং অসামাজিক কাজে কিন্তু তারা প্রতিবাদ করছেন। আজ এখানেই বিদায় চাইছি। আগামীতে এরকমই আবারও অনুষ্ঠান নিয়ে, আগামী পর্ব নিয়ে কিন্তু আমরা উপস্থিত হব। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং চোখ রাখুন জীবনের পর্দায়। ধন্যবাদ।